এসো আমার সাথে একটা রাত কাটাও। যদি আমাকে খুশি করতে পারো তাহলে তোমায় বিয়ে করব, না হলে নয়। নিজের সামনে দাঁড়ানো অতীব সুদর্শন পুরুষটির মুখে এহেন কথা শুনে ভয়ে লজ্জায় একদম গুটিয়ে গেল তানহা। দ্রুত কান চেপে ধরল সে। তানহার এমন করতে দেখে ভুরু কুঁচকে তাকালো শাহ ওয়াজ সিদ্দিকী। এই মেয়েটা তো নিজের ইচ্ছেতে এখানে এসেছে, তাহলে এখন এসবের মানে কি? শাহনওয়াজ হালকা হেসে বলল, এই মেয়ে, কি হলো তোমার? যা বলছি সেসব কি কানে যায় না? তানহা আমতা আমতা করে বলে, আমি আমি এমন মেয়ে নই। প্লিজ আমায় যেতে দিন। কথাটা শুনে মোটেও ভালো লাগলো না শাহনওয়াজের। সে রাগী স্বরে বলে উঠল, এতই যদি সতী সাবিত্রী হোস তাহলে এখানে এসেছিলিস কেন? এখন এসব কি নাটক করছিস? বেশি রাগ না করে জলদি গা থেকে ওড়নাটা সরা। তানা অশ্রুসিক্ত নয়নে বলে উঠলেন, না, একজন নারীর কাছে সবচেয়ে সম্মানের থেকে দামি কিছু না। আমি কোনো কিছুর বিনিময়ে নিজের সম্মান বিসর্জন দেব না। শাহনওয়াজ পুরো শরীর রাগে ক্ষোভে জ্বলে উঠল। সে তানহার বাহু শক্ত করে আঁকড়ে ধরে বলল, তাহলে এখানে কি রং তামাশা করার জন্য এসেছিলে? তানহা এবার ফুঁপিয়ে কেঁদে উঠল। সে তো এত কিছু ভেবে এখানে আসেনি। সে নিজের বান্ধবীর কাছে শুনেছিল এখানে আসলে সে নিজের জীবনের পরিবর্তনের একটা সুযোগ পাবে, কিন্তু সেই সুযোগের জন্য সে এত বেশি দাম দিতে হবে সেটা তার কল্পনার বাইরে ছিল। তানহাকে এভাবে কাঁদতে দেখে শাহনাজ বিরক্তির সর্বোচ্চ সীমায় পৌঁছে যায়। এক ধাক্কায় তানহাকে দূরে ফেলে দেয়। তানহা ফ্লোরে পড়ে গিয়ে ব্যথায় আর্তনাদ করে ওঠে। শাহনওয়াজের রাগ তবুও কমে না। সে সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যে বলে, এই মালটাকে জলদি বাইরে ফেলে দিয়ে আয়। এর চেহারাও আর দেখতে না চাই। অতঃপর সিকিউরিটি গার্ডরা তানহাকে টানতে টানতে বাইরে নিয়ে যায়। শাহনওয়াজের সর্বময়ের সাথী তথা তার সেক্রেটারি আকবর ধীর পায়ে এগিয়ে এসে হালকা ঢোক গিলে বলে, স্যার, বাইরে আরও অনেক মেয়ে অপেক্ষা করছে, আপনি যদি অনুমতি দেন তাহলে। শাহনওয়াজ রক্তিম চোখে তাকায় আকবরের দিকে। তার এই দৃষ্টি দেখে আকবর কণ্ঠস্বর রুদ্ধ হয়ে যায়। শাহনওয়াজ বলে ওঠে, আমার মুডটাই আজ নষ্ট করে দিয়েছে এই স্টুপিড মেয়েটা। এখন আর কোনো মেয়ের সাথে দেখা করার রুচি নেই। ওদের সবাইকে চলে যেতে বলো। স্যার, একটা মেয়ে না হয় একটু বেঁকে বসেছে, কিন্তু বাকিরা? শাহনওয়াজের রাগী দৃষ্টি দেখে কথা না বাড়িয়ে আকবর তার নির্দেশনা মেনে নেয়। শাহনওয়াজ এবার একটা রকিং চেয়ারে বসে বলে ওঠে, আজ অবধি কারো সাহস হয়নি আমাকে রিজেক্ট করার। আমি সবাইকে রিজেক্ট করছি, আর আজ কিনা ওই সামান্য একটা মেয়ে আমাকে রিজেক্ট করলো। এটা কিছুতেই মেনে নিতে পারছি না। এবার এর শেষ দেখেই ছাড়ব। আকবর ফিরে এসে শাহনওয়াজ সিদ্দিকীর দিকে তাকিয়ে ভয়ে জড়সড় হয়ে যায়। তাকে দেখে বোঝা যাচ্ছে আগে আজ তার রাগ সপ্তম আকাশে। আর হবে না ভাই কেন? শাহনওয়াজ সিদ্দিকী হলো পুরো চট্টগ্রাম শহরে ত্রাসের নাম। খাতায় কলমে যদিও একজন সাধারণ বিজনেসম্যান, তবে তার আসল পরিচয় আরও বেশি ভয়ানক। চট্টগ্রামে বন্দর দিয়ে যত অনৈতিক চোরাকারবার সে পরিচালনা করে তা কারো অজানা নেই। তবু ভয়ে কেউ তার বিরুদ্ধে কিছু বলতে পারে না। যারাই তার বিরুদ্ধে আওয়াজ তোলার চেষ্টা করে তাদের দুনিয়া থেকে সরিয়ে দিয়েছে সে। আজ অবধি কতজনকে যে তার আদেশে মেরে সমুদ্রে ভাসানো হয়েছে তার কোনো ইয়ত্তা নেই। এই শাহনওয়াজ সিদ্দিকীর পরিবার বলে কিছু নেই। তার ইচ্ছে ছিল এবার বিয়ে করবে, সেজন্য সে আজ এই আয়োজন করেছিল। তার ডাকে সাড়া দিয়ে অনেক মেয়েও এসেছিল। শাহনওয়াজের ইচ্ছে ছিল একে একে সব মেয়ের সাথে শারীরিক সম্পর্ক স্থাপন করে যাকে তার ভালো লাগবে তাকে স্ত্রী হিসাবে বরণ করে নেবে। কিন্তু প্রথমে এমন এক অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটল যা তার পুরো ইচ্ছেটাকে শেষ করে দিল। শাহনাজ সিদ্দিকী আচমকা আকবরের উদ্দেশ্যে বলে উঠল, ওই মেয়ের সম্পূর্ণ বায়োডাটা আমার চাই। আকবর আজ্ঞাবদ্ধ দাসের মতো মাথা নেড়ে বলল, আচ্ছা স্যার, পেয়ে যাবেন। শাহনওয়াজ আশ্বস্ত হলেন। আকবর ছেলেটা বড্ড কাজের। কীভাবে যেন এই ভীতু মানুষেরটা তার মতো ভয়াবহ মানুষের সাথে মানিয়ে নিল। আর এখন শাহনওয়াজের ছায়াসঙ্গী হয়ে উঠছে সে। তানহা নিজের চোখের জল মুছতে মুছতে নিজের বাড়িতে প্রবেশ করলো। নিজের বাড়ি বললে হয়তো ভুল হবে। সে তো এই বাড়িতে পরগাছার মতো বেড়ে
উঠছে। তখনকার ঘটনা সে কিছুতেই ভুলতে পারছিল না। জীবনে অনেক কিছু সহ্য করেছে সে, তবে এমন বাজে পরিস্থিতি তার জন্য সম্পূর্ণ নতুন। তানহা বাড়িতে প্রবেশ করা মাত্রই একজন মধ্যবয়সী মহিলা এসে তার চুলের মুঠি টেনে ধরে বলল, সকাল সকাল কোন নাঙ্গের কাছে গিয়েছিলি নবাবজাদি? বাড়ির সব কাজ কি তোর মরা মা এসে করবে? তানহা ব্যথায় আর্তনাদ করে উঠল। এতে দয়া হলো না তার সৎ মা মর্জিনা বেগমের। তিনি আরও জোরে তানহার চুল টেনে ধরে বললেন, তোর খুব ডানা গজিয়েছে, তাই না? তোর এই ডানা কিভাবে ছাড়তে হয় আমার জানা আছে। আর সারাদিন একটা দানাও খেতে পারবি না তুই। এটাই তোর শাস্তি। তানহার চোখ জলে টলমল করতে থাকে। সে কিছুতেই বলতে পারে না মর্জিনা বেগম তাকে আরও নানা রকম অশ্রাব্য গালমন্দ করতে এসেছে। তানহার কাছে যদি এসব নতুন নয়, নিজের মাকে হারানোর পর তার বাবা দ্বিতীয় বিয়ে করে সৎ মা নিয়ে এলো। তখন থেকে তাকে এসব সহ্য করতে হয়েছে। তার বাবা, তার আপন বাবা কখনো তাকে কাছে টেনে নেয়নি। আর সৎ মা তো সৎ হয়। এই নরকুণ্ড থেকে সে মুক্তি চেয়েছিল। তাই তো তার এক বান্ধবী যখন তাকে জানিয়েছিল আজ হোটেল গ্র্যান্ড প্লেসে গিয়ে শহরের অন্যতম ধনী বিজনেসম্যান শাহনওয়াজ সিদ্দিকীর কাছে দেখা করলে তার জীবন বদলে যাবে, তখন সে এত কিছু না ভেবে চলে গিয়েছিল। বছর 22-এর তানহা বুঝতে পারেনি এই দুনিয়া চরম জটিলতা। তানহার উপর যখন এমন অত্যাচার চলছিল তখন সেখানে উপস্থিত হলো তার সৎ বোন মিহি। সে এসে তানহারকে একটুও দয়া করল না, বরং তার উপর এমন অত্যাচার হতে দেখে যেন খুশি হলো। নিজের মাকে উৎসাহ দিয়ে বলল, মারো এই বান্দির বেটিকে, ওর জন্য আজ আমায় না খেয়ে কলেজ যেতে হয়েছে। প্রতিদিন সকালে উঠে তো ওই রান্না করে, তাহলে আজ কেন এত ব্যর্থ হয়ে ঘটলো ওর মতো বান্দি থাকতে? কি এখন তুমি আর আমি রান্না করো আম্মু? মর্জিনা তেতে উঠে বললেন, কখনোই না। যদি আমাদেরকে এই বাড়ির কাজ করতে হয় তাহলে ওকে শুধু শুধু পুষছি কেন? এই যা, জলদি গিয়ে রান্না বসা, আর বাড়ির সব কাজ আজ তুই করবি। আমি ছকিনেকে আজকে ছুটি দিয়েছি। বলেই তিনি তানহাকে ঠেলে সামনে পাঠান। তানহা অসহায় চোখে তার পানে তাকিয়ে তিনি বলেন, এভাবে কি দেখছিস? তোর এসব ন্যাকামি দেখে আমার মন গলবে না। যা রান্নাঘরে। অগত্যা তানহাকে রান্নাঘরের দিকে পা বাড়ায়। পেছন থেকে মামের হাসির আওয়াজ তার কানে এসে যেন তাকে এভাবে অপদস্থ হোক করে তার কষ্ট দিয়ে তারা মহাখুশি। তানহা দীর্ঘশ্বাস ফেলে। নিজের এই জীবনের সাথে তো সে মানিয়ে নিয়েছে, তবুও মাঝে মাঝে মুক্তির আশা জাগে মনে। এই ছোট থেকে এভাবে বড় হওয়া, তার মানসিক বিকাশ সেভাবে ঘটেনি। কখনো প্রতিবাদ করতে শিখেনি। রান্নাঘরে এসে চোখের জল মুছে সে রান্নার কাজ শুরু করে। রোজকার এই নির্মমতা বয়ে চলতে থাকে তার জীবনে। এই জীবন পাড়তে পাড়তে রয়েছে বিষাদের ছায়া। তানহা নিজের মতো রান্না করছিল, কারণ সে জানে রান্নাটা ঠিকমতো না হলে তার শাস্তি মেয়াদ বাড়বে। এখন সময় হঠাৎ করে সে কয়েকটা গাড়ির আওয়াজ শুনল রান্নাঘর থেকে। তানা অবাক হয়ে বলল, আমাদের এলাকায় আবার কে গাড়ি নিয়ে আসলো? মর্জিনা বেগম ও মিহি সোফায় বসে গল্প করছিল নিজেদের মধ্যে। এমন সময় হঠাৎ তাদের বাড়ির দরজা খুলে যায়। মর্জিনা বেগম চমকে ওঠে, মিহিও ভীষণ অবাক হয়। দরজা খুলে যাওয়ার পরে রাজকীয় ভঙ্গিতে তাদের বাড়িতে প্রবেশ করে শাহনওয়াজ সিদ্দিকী। তাকে দেখামাত্র মিহি অবাক হয়ে যায়। মর্জিনা বেগম অবশ্য তাকে চেনেন না, তাই তিনি বলে উঠলেন, কে আপনি? সাথে সাথে মিহি মর্জিনা বেগমের হাতে কনুই গুঁতো দিয়ে বলে, আম্মু সাবধানে কথা বলো, উনি এই শহরে বিখ্যাত মাফিয়া শাহনওয়াজ সিদ্দিকী। কথাটা শুনে মর্জিনা বেগমের কণ্ঠস্বর নিচু হয়ে যায়। তিনি বিড়বিড় করে বলে, হাই খোদা, ইনি আমাদের এখানে কেন এসেছেন? আমরা আবার কি করলাম ওনার সাথে? দাঁড়াও, আমার ব্যাপারটা বুঝতে দাও। শাহনাজ সিদ্দিকী কারো পরোয়া না করে তাদের বাড়ির নরম সোফায় গা এলিয়ে পায়ের উপর পা তুলে বসে পড়ে। চারিদিকে তার সমস্ত গার্ডরা বন্দুক নিয়ে দাঁড়িয়েছে। মর্জিনা তো ভয়ে অজ্ঞান হবার জোগাড়। তিনি মেয়েকে উদ্দেশ্যে বলেন, কি হচ্ছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। বুঝতে আমিও পারছি না আম্মু। এনাদের সাথে কথা বলার সাহসও তো হচ্ছে না। তুই এখানে দাঁড়িয়ে না থেকে
জানা গিয়ে তোর আব্বুকে ডেকে আন। এমন সময় সেখানে উপস্থিত হন এইবারের কর্তা আসগর ইসলাম। তিনি এসে বলেন, এ কি, কে আপনারা, আর আমার বাড়িতে কি করছেন? একই সময় তানহারও আগমন ঘটে সেখানে। তানহাকে দেখে শাহনওয়াজ সিদ্দিকের মুখে একটা ক্রূর হাসি ফুটে ওঠে। নিজেকে নিজের পকেট থেকে একটা কানের দুল বের করে তিনি সবাইকে দেখিয়ে অতঃপর সেই কানের দুলটা সোফার সামনে থাকা ডেস্কে রেখে বলে, এটা দেওয়ার জন্য এসেছিলাম। তানহার হাত চলে যায় তার কানে। এটা তারই কানের দুল, কোনোভাবে হয়তো খুলে পড়ে গেছিল। তানহার মনে এবার ভয়ে কাজ করতে শুরু করে। এই লোকটা কেন এই দুল নিয়ে এখানে এলো? মেয়ে এতক্ষণ সাহস করে বলল, আম্মু, এই দুল তো। মর্জিনা বেগম তীক্ষ্ণ দৃষ্টিতে তানহার পানে। তানহার একটা কানে দুল নেই। শাহনওয়াজ এবার উঠে দাঁড়িয়ে তানহার দিকে তাকিয়ে বলে, কালকে রাতটা অনেক মজা ছিল, আশা করি এমন মজা আবারও হবে। তানহা বিস্ফোরিত চোখে শাহনওয়াজের দিকে তাকায়। শাহনওয়াজের পর ডোন্ট কেয়ার ভাব নিয়ে রুম থেকে বেরিয়ে যায়। একে একে তার সব গার্ডসরা বেরিয়ে যায়। সবাই বেরিয়ে যাওয়ার পর মর্জিনা বেগম এগিয়ে আসেন। তানহাকে কিছু বলার সুযোগ না দিয়ে তার চুলের মুঠি টেনে ধরে গালে ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়ে বলেন, তার মানে আমি ঠিকই ভেবেছিলাম রাতের আধারে নিজের দেহ বিক্রি করতে গেছিলি তুই? তা না, দু চোখ বেয়ে জল গড়িয়ে পড়ে। মিহি নিজের মায়ের তালে তাল মিলিয়ে বলে, একদম ঠিক বলেছে আম্মু, সবসময় সতীর সাথে সেজে থাকে, এখন আসল চেহারা বেরিয়ে এলো। দেখছো এই মেয়ের বুদ্ধি, কেমন চালাকি করে রাঘব বোয়ালকে জালে ফাঁসিয়েছে, নিশ্চয় অনেক টাকা কামিয়েছে। কথাটা শুনে মর্জিনা বেগম চোখ জল করে ওঠে। এর মাঝে তানহা অনেক আশা নিয়ে এগিয়ে এলো তার বাবা আজগার ইসলামের দিকে। করুণ স্বরে বলল, আব্বু, বিশ্বাস করো, আমি এমন কিছু করিনি, আমি তো শুধু। আজগার ইসলাম এক ধাক্কায় তানহাকে দূরে সরিয়ে দিয়ে বললেন, দূর থাক আমার থেকে, খবরদার আমায় আব্বু বলে ডাকবি না। এই তুই তোর মায়ের সাথে মরে গেলি না কেন? আমার সম্মান একেবারে ধুলোয় মিশিয়ে দিলে, ছি! আমার মেয়ে কিনে এসব করে, ভাবতে আমার গা গুলিয়ে উঠছে। মেয়ে এবার মর্জিনা বেগমের কাছে গিয়ে বলল, এই সুযোগ আম্মু, এই সুযোগে এই আপুটাকে বিদায় করো। মর্জিনা বেগম বললেন, দাঁড়া, আমায় আগে ব্যাপারটা ভালোভাবে বুঝতে দে। কি বুঝবে তুমি আম্মু? যদি সত্যি ওই শাহনাজ সিদ্দিকীর সাথে তানহার কোনো সম্পর্ক থাকে, তাহলে নিশ্চয়ই ওকে অনেক টাকা দিয়েছে। সেই টাকার ভাগ না নিয়ে ওকে কীভাবে ছাড়ি? ঠিক বলছো তো, এটা তো আমার মাথায় আসেনি। মর্জিনা বেগম এবার তানহার কাছে গিয়ে তাকে টেনে তুললেন, চল এক্ষুনি তোর রুমে গিয়ে তোর সব জিনিসপত্র গুছিয়ে দিচ্ছি, মানে কেটে পড়ে এখান থেকে। বলেই তিনি তানহাকে টানতে টানতে তার রুমে নিয়ে যায়। মিহিও তার সাথে যায়। রুমে এসে মর্জিনা বেগমের ভেতর থেকে দরজাটা বন্ধ করে দেয়। অনেক হয়েছে তোর সতীপনা, এবার মানে টাকা বের কর। কিসের টাকা আম্মু? মা গো, কি ন্যাকামি! কিসের টাকা মানে? কাল রাতে যে ওই মাফিয়াটার বিছানা গরম করছিস, তার বিনিময়ে কত টাকা পেয়েছিস? তার কমিশন আমাদের দিবি না? তানহা বলে ওঠে, আমি এমন কিছু করিনি। মিহি তানহার চুল টেনে ধরে বলে, এই, একদম অভিনয় করবি না। এতদিন ধরে যে তোকে আমরা পেলেছি, এখন তোকে এমনি ছেড়ে দেবো ভাবছিস? যা আয় করছিস তার ভাগ আমাদের দিতে হবে, না হলে। বিশ্বাস করো, আমি সত্যি এমন কিছু করিনি। মর্জিনা বেগম বললেন, বুঝেছি, ভালোই ভালোই তুই মানবি না। মিহি, আয় তো, পুরো ঘর আমরা তন্ন তন্ন করে খুঁজবো, টাকা নিশ্চয়ই এখানে কোথাও রেখেছে। দুজনে পুরো ঘর এলোমেলো করে দেয়, কিন্তু এক কানাকড়িও পায় না। মিহি ক্লান্ত হয়ে বলে, কিছুই তো পেলাম না। মর্জিনা বেগম এবার ক্ষিপ্ত বেগে এগিয়ে যায় তানহার দিকে। তানহার চুলের মুঠি ধরে বলে, ভালোই ভালোই বল, কোথায় রেখেছিস নইলে? বলেই তিনি তানহার কান থেকে সোনার দুল আর তার হাতে থাকা সোনার বালা খুলে নেয়। তানহা অনুনয়ের স্বরে বলে, এগুলো আমার মায়ের শেষ চিহ্ন, এগুলো কেড়ে নিও না। কিন্তু নির্দয় মহিলার কানে কোনো কথা যায় না। তিনি এগুলো মিহির হাতে দিয়ে বলে, এ তো ভালো কথা, সোনার মেয়ে না? এবার যাই, একে এর জায়গাটা দেখিয়ে দিয়ে আসি। বলে মর্জিনা বেগম তানহাকে টানতে টানতে বাড়ির বাইরে বের করে দেয়। তানহা হাজারো আকুতি করলেও সেসবে কান দেয় না। দরজায় এনে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেয়। তানহা মর্জিনা বেগমের পায়ের কাছে বসে পড়ে বলে, দয়া করে আমায় বের করে দিও না আম্মু। আমি কোথায় যাব? আমার যে শহরে আর কোনো আপনজন নেই। যেই নাঙ্গের বিছানা গরম করছিস তার কাছে যা, পারলে কিছু টাকা জোগাড় করে আনিস, নাহলে এই বাড়িতে তোর আর কোনো ঠাঁই নেই। বলে তানহার মুখের উপর দরজা লাগিয়ে দেয়। তানহা সেখানেই বসে কাঁদতে থাকে। কিছু সময় পর হঠাৎ বৃষ্টি শুরু হয়।
জোরে জোরে বিদ্যুৎ চমকাচ্ছিল। তানা ভয়ে হাত দিয়ে কান ঢেকে ফেলে। তানা পুরোপুরি ভিজে যাচ্ছিল। এমন সময় হঠাৎ তানহার মাথায় কেউ ছাতা ধরে। তানা অবাক হয়ে মাথা উঁচু করে তাকিয়ে অবাক হয়ে যায়। কারণ এটা ছিল সেই শাহনাজ সিদ্দিকী। তানহা বলে ওঠে, আপনি? শাহনাজ গম্ভীর স্বরে বলে, আমার গাড়িতে উঠে বসো। আপনার জন্য আমার আজ এই দশা। আপনার জন্য সবাই আমাকে ভুল বুঝছে। আমি আপনার সাথে কোথাও যাব না। শাহনাজ নিজের ধৈর্য বজায় রেখে বলল, নিজের ভালো ছেলে চুপচাপ গাড়িতে উঠে বসো, নাহলে কি আমাকে বাড়ি থেকে বের করে আপনার শান্তি এনে এবার কি জান মারতে চান? বলে ডুকরে কেঁদে উঠল। শাহনওয়াজ বিরক্তিতে চ জাতীয় শব্দ করে বলল, নারী জাতির এই এক সমস্যাটা, কিছু হতে নাতে ভ্যা ভ্যা করে কাঁদবেই। বলে তানাকে আচমকা কোলে তুলে নেয়। তানা অবাক হয়ে বলে, কি করছেন, ছাড়ুন। নো মোর ওয়ার্ডস। বলে শাহনাজ তানাকে গাড়িতে তুলে নেয়। তানা ভয়ে চিৎকার করতে শুরু করে। সে আবার বলে, আপনি আমায় কোথায় নিয়ে যাচ্ছেন? শাহনাজ ঠাট্টা করে বলে, তোমায় বান্দর থেকে পাচার করে দিব। তানা ভয়ে জড়িয়ে যায়। শাহনাজ তানার এই অবস্থা দেখে এসে ফেলে বিড়বিড় করে বলে, পাগলি একটা। তানা ভয়ে গাড়ির এক কোণে গুটি গুটি মেরে বসে আছে। সে সমানে আল্লাহর নাম নিচ্ছিল, কারণ তার মনে হচ্ছিল এই শাহনাজ সিদ্দিকী তাকে সত্যি সত্যি পাচার করে দিবে। আচমকা গাড়ি এসে থাকে চট্টগ্রামে অন্যতম বিলাসবহুল শপিং মল সেন্টার পয়েন্টের সামনে। শাহনাজ গাড়ি থেকে নেমে তানহার দিকে হাত বাড়িয়ে বলে, এই মেয়ে, নেমে এসো গাড়ি থেকে। তানহা আশেপাশে তাকিয়ে দেখে এটা তো বন্দর না, শপিং মল মনে হচ্ছে। আমাকে এখানে কেন আনলেন? বেশি কথা না বলে চুপচাপ নেমে এসো। তানহার কিছু না বলে বাধ্যমের মতো গাড়ি থেকে নামে। শাহনাজ তানহার হাত শক্ত করে ধরে। তানহা একটু বিব্রত বোধ করে, কিন্তু শাহনাজ সেসব পাত্তা না দিয়ে তানহাকে এক প্রকার টেনে নিয়ে যায় নিজের সাথে। শাহনাজ শপিং মলে প্রবেশ করা মাত্র আশেপাশে অনেক উৎসুক মানুষ দৃষ্টি তার দিকে থিত হয়। তানহাকে অনেক কে দেখছিল অবাক চোখে। এতে সে আরও মিলিয়ে যায়। শাহনাজ আচমকা তানহাকে নিয়ে একটা ফোনের শোরুমে সামনে এসে বলে, তোমার কি কোনো ফোন আছে? তানহা আমতা আমতা করলে, ফোন বলতে এই বাটন ফোন আছে, অনেক দিনই পুরনো। ও বুঝলাম। বলে সে তানহাকে নিয়ে শোরুমে প্রবেশ করে। শাহনাজকে দেখা মাত্র শোরুমের মালিক এগিয়ে এসে বলে, আরে স্যার, আপনি কি সৌভাগ্য আমার, আপনার পা পড়েছে আমার এখানে। বলুন আপনাকে কিভাবে সাহায্য করতে পারি? শাহনাজ বলে ওঠে, আমাকে আইফোনের লেটেস্ট মডেলের কিছু ফোন দিন। এই স্যার, আইফোন 16-এর সেরা মডেলগুলো দেখান। কিছুক্ষণের মাঝে অনেক ফোন এনে রাখা হয়। তানা বুঝতে পারে না এসব কী হচ্ছে। শাহনাজ তানার উদ্দেশ্যে বলে, এখান থেকে একটা ফোন বাছাই করে নাও। আমি? হ্যাঁ তুমি। কিন্তু আমি ফোন নিয়ে কী করব? কেটে কেটে খাবে, রাস্কেল একটা। নিতে বলছি না, একটা পছন্দ করো। শাহনাজের ধমক খেয়ে তানহা চুপ হয়ে যায়। অতঃপর কয়েকটা ফোন নিয়ে দেখতে থাকে। নিজেদের বান্ধবীর কাছে সে শুনেছিল এই আইফোনের কথা, কিন্তু কখনো চোখে দেখেনি। সবাই তো এই ফোনের পাগল। তানা কখনো ভাবেনি এই ফোন কেনার সুযোগ হবে। সে নিজের পছন্দ মতো একটা ফোন বেছে নিল। অতঃপর শাহনাজ তানাকে নিয়ে বেনারসি শাড়ির শোরুমে গেল। সবচেয়ে দামি কিছু শাড়ি দেখানো হলো তাকে। সেখান থেকে তানা চুপচাপ একটা শাড়ি বেছে নিল। এছাড়া আরও কিছু দামি পোশাক কিনল। তানা তো কিছুই বুঝতে পারছিল না। নিজের হাতে থাকা লাল বেনারসির দিকে তাকিয়ে সে বিড়বিড় করে বলে, এসব আমায় কেন কিনে দিচ্ছেন উনি? উনি তো বলেছিলেন আমায় পাচার করে দিবেন। তাহলে এসবের মানে কি? এরপর শাহনাজ তানাকে আরও অবাক করে দিয়ে তাকে নিয়ে জুয়েলারি শপে যায়। চারিদিকে সোনা হীরের এত দামি দামি গহনা দেখে তানা একদম হাঁ হয়ে যায়। শাহনাজকে দেখে জুয়েলারি শপে এক কর্মকর্তা এগিয়ে বলুন স্যার, কী লাগবে আপনার? এই ম্যামের জন্য কিছু ডায়মন্ড আর গোল্ডের লাক্সারিয়াস গহনা দেখাও। কানের দুল থেকে শুরু করে হাতের বালার জন্য সব থেকে। জি স্যার। সহসায় তানার সামনে বিভিন্ন মডেলের অনেক গহনা হাজির করায়। তানার চোখ ধাঁধিয়ে যায় একসাথে এত গহনা দেখে। শাহনাজ তাকে বলে, এখান থেকে পছন্দ করে নাও। তানা বলে ওঠে, আমি তো বুঝতেই পারছি না কী নেব। এত গহনা আমি কখনো চোখে দেখিনি। শাহনাজ দীর্ঘশ্বাস ফেলে বলে, আচ্ছা, সব গহনা প্যাকে করে দিন। এত গহনা কিনবেন আপনি? অবাক হয়ে প্রশ্ন করে তানা। শাহনাজ বিরক্ত স্বরে বলে, হ্যাঁ কিনবো, কোনো সমস্যা? তানা মাথা নাড়ে। সব কিছু কেনা শেষে তারা শপিং মল থেকে বেরোয়। তাদের চারপাশে সবসময় ঘিরে রয়েছে পাহারাদার,
তাই তানহা পালাতে পারছিল না। কিন্তু এসব কিছু তার সুবিধার ঠিক ছিল না। তাই বাইরে এসে সে শাহনাজকে প্রশ্ন করে, আপনি তো বলেছিলেন আমায় পাচার করে দিবেন, তাহলে আমার জন্য এত কিছু কিনলেন কেন? কোরবানির আগে তো কোরবানি পশুর একটু যত্ন করতে হয়, তাই না? তার মানে আপনি আমায় সত্যি সত্যি পাচার করবেন? হুম। তানহার চোখে জল চলে এসে তার মনে যে আশা জেগেছিল সেই আশা যেন ভেঙে যায়। একই সময় আকবর এসে উপস্থিত হয় শাহনাজের সামনে। সে এসে মাথা নত করে বলল, স্যার আমায় ডাকিছিলেন? হুম। তোমায় একটা কাজ করতে হবে। কী কাজ? গোটা শহরে পোস্টার ছাইয়ে দাও। সকল নিউজ পেপার, টিভি চ্যানেলে খবর দাও। আগামী শুক্রবার শাহনাজ সিদ্দিকীর শুভ পরিণয় সম্পন্ন হবে। দেশি বিদেশি আমার যত শুভাকাঙ্ক্ষী বিজনেস পার্টনার আছে সবাইকে ইনভাইট করে দাও। আর আজ থেকে বিয়ের আয়োজন শুরু করো। আমি চাই না আয়োজনে কোনো কমতি থাকুক। ১৬ সিঙ্গার ফুঁকিয়ে বিয়ে হবে আমার, যা চট্টগ্রামের বুকে ইতিহাস হয়ে যাবে। তান্না অবাক হয়ে যায়। বিয়ে? শাহনাজ তান্নার দিকে তাকিয়ে আর কিছু বলে না। তাকে গাড়িতে উঠতে ইশারা করে। তান্না বাথরুমের মতো গাড়িতে উঠে বসে। চট্টগ্রামের সমস্ত খবর কাগজে, নিউজ পেপারে সব জায়গায় ছেয়ে গেছে বিখ্যাত বিজনেসম্যান শাহনওয়াজ সিদ্দিকীর বিয়ের খবর। শুধু তাই নয়, পাত্রীর নাম যে তানহা এটাও দেখানো হয়েছে। টিভি খুলতে এই সংক্রান্ত নিউজ দেখে চমকে উঠলেন মর্জিনা। সাথে সাথে উঠে চলে গেলেন মিহির রুমে। মিহি তখন ঘুমাচ্ছিল। মর্জিনা বেগম মিহিকে ঘুম থেকে ডেকে তুলে বলে, ওই মিহি ওর, দেখ কী কাণ্ড ঘটেছে। মিহি বিরক্ত স্বরে বলল, ধুর, এভাবে আমায় ঘুম থেকে ডেকে তুললে কেন? তোমার উত্তেজনা দেখে তো মনে হচ্ছে লটারি পেয়েছো। লটারি রাউন্ডে পুরো হীরের খনি পেয়েছি। হীরের খনি? হ্যাঁ রে, ওই শাহনাজ সিদ্দিকী নামে যে মাফিয়াটা আমাদের বাসায় এসেছিল সে নাকি তানহাকে বিয়ে করতে চলছে। মেয়ে হতবাক স্বরে বলে, এসব কি বলছো তুমি আম্মু? মাথা ঠিক আছে তোমার? হ্যাঁ ঠিক আছে, বিশ্বাস না হলে তুই ফোনে খুঁজে দেখ। মিহি তড়িঘড়ি করে ফেসবুকে প্রবেশ করে সাথে সাথে এ সংক্রান্ত বিভিন্ন নিউজ দেখে তাজ্জব বনে যায়। নিজের মায়ের উদ্দেশ্যে বলে, তুমি তো ঠিকই বলেছিলে আম্মু, কিন্তু এতে আমাদের কি ফায়দা? ওই তানহা তো তুমি নিজের বাড়ি থেকে বের করে দিয়েছো। মর্জিনা বেগম বলে, আগে কি জানতাম যে ও এমন সোনার ডিম পাড়া হাঁস বের হবে? এখন কি করব সেটাই ভাবছি। মিহির মাথায় একটা বুদ্ধি খেলে গেল। সে বলে, তানহাকে যেমন করে হোক মনের দিক দিয়ে অনেক সহজ সরল। যদি আমরা ওর সামনে গিয়ে ন্যাকা কান্না করতে পারি তাহলে ও গলে যাবে। ঠিক বলছিস, আমিও এটাই ভাবছিলাম। আমি যাই, তোর আব্বুর সাথে কথা বলে আসি। তানহা তো শাহনওয়াজ আজের বাড়ি তথা সিদ্দিক ম্যানশনে এসে পুরো অবাক হয়ে যায়। এত বড় বাড়ি সে জীবনেও চোখে দেয়নি। বাড়ি তো নয়, যেন রাজপ্রাসাদ। আর সেখানে কত নামি দামি আসবাবপত্র। তানহার দুই চোখ পুরো ছানা বড়া হয়ে যায়। তানহা চারদিকে পর্যবেক্ষণ করে। এমন সময় একজন মধ্যবয়স্ক মহিলা এগিয়ে এসে বলে, আপনি তানহা ম্যাডাম? তানহা বুঝতে পারে না এত বয়স্ক একজন মহিলা তাকে ম্যাডাম কেন বলছে। তবুও সে মাথা নাড়া। বাহ, আপনি তো দেখতে মাশাআল্লাহ, স্যারের পছন্দ আসলেই সুন্দর। একটু সাজগোজ করলে আপনাকে আরও সুন্দর লাগবে। তা না বলে আমাকে সাজতে হবে কেন? ওমা, ১ সপ্তাহ পর আপনার বিয়ে। আপনাকে তো এখন সবসময় পরিপাটি হয়ে থাকতে হবে। তানহা যে তার আকাশ থেকে পড়ল। সে তো জানতো যে শাহানা সিদ্দিকীর বিয়ে হতে চলছে, কিন্তু তার বিয়ের কথা উঠছে কেন? তানহা বলে, আপনার কোথাও বুঝতে কোথাও ভুল হচ্ছে। আমার বিয়ে হবে কেন? ওই শাহনাজ সিদ্দিকী তো আমায় পাচার। বলতে গিয়েও থেমে যায় তানহা। এমন সময় শাহনাজ সেখানে এসে বলে, হ্যাঁ ঠিকই ভেবেছো তুমি। সামনের শুক্রবার তোমার পাচার করে দেব। এজন্য বলছি সুন্দর করে সেজে পরিপাটি হয়ে থাকো, যাতে তোমাকে বিক্রি করে ভালো দাম পাই। তানহা দাঁত চিপে বলে, মোটেও আমি ভালো করে সাজবো না, একদম পেতনির মতো সাজবো। তারপর দেখে আমায় কেউ পছন্দ করে। শাহনওয়াজ এবার এগিয়ে এসে তানার মুখোমুখি দাঁড়িয়ে বলে, এই পেতনিকেও নিজের ঘাড়ে ঝুলিয়ে নেওয়ার মানুষের অভাব নেই, বুঝলে পাগলি? তান্না একটা বড় সোফায় গা এলিয়ে বসে আছে। পার্লার থেকে লোক এসেছে তাকে সাজানোর জন্য। তান্না বেশি কিছু না ভেবে সাজতে বসে গেছে। তার কাছে এই সব কিছু যেন নতুন নয়। সৎ মা ও বোনের অত্যাচারে বড় হওয়া তান্না মৌলিক চাহিদাগুলো কখনোই পূর্ণতা হতো না। সেখানে আজ সে এত কিছু উপভোগ করতে পারছে। তানহার কিছু ভালো লাগছে, আবার শাহনাজের গতকালের বলা কথাগুলোর জন্য খারাপ লাগছে। কিছু সময় পর তানহা নিয়ে যাওয়া হয় ড্রেসিং রুমের সামনে। সেখানে খুব সুন্দর একটা লাল গাউন পরিয়ে সাজানো হয়, সাথে ম্যাচিং পেন্ডেন্ট। তানহা আয়নায় যখন নিজের প্রতিবিম্ব দেখে যেন সে নিজের দুই চোখকে বিশ্বাস করতে পারছে না।
তার মধ্যে যে এত সৌন্দর্য লুকানো ছিল তা সে নিজেও জানত না। তান্হা এমনি দেখতে সুন্দর, তবে এভাবে সাজার পর তার সৌন্দর্য যেন কয়েক গুণ বেড়ে গেছে। তান্হা আয়নায় নিজেকে দেখছিল, তখন নিজেই নিজেকে চিনতে পারছিল না। এমন সময় শাহনওয়াজ সেখানে উপস্থিত হয়, একদম তানহার পিছনে এসে দাঁড়ায়। তার উপস্থিত টের পেয়ে তানহার স্পন্দন দ্রুত হয়। শাহনওয়াজ বাঁকা হেসে বলে, বাহ, খুব সুন্দর লাগছে তো। এখন তো মনে হচ্ছে তোমাকে বিক্রি করে সত্যি অনেক টাকা পাওয়া যাবে। সাথে সাথে তানহার হাসি খুশি মিলিয়ে যায়। শাহনাজ কিছুটা দূরে সরে আসে তানহার থেকে। শাহনাজের সেক্রেটারি আকবর আর চোখে সবটা পর্যবেক্ষণ করছিল। শাহনাজের এই পরিবর্তন তাকেও ভাবাচ্ছে। শাহনাজ তো শুরুতে মেয়েটার সাথে কত খারাপ ব্যবহার করলো, তারপর আবার তার সব বায়োডাটা জোগাড় করলো, অতঃপর এভাবে নিজের মেনশনে নিয়ে এসে এখন তাকেই বিয়ে করতে চাইছে। আকবর বুঝতে পারছে না কি চলছে তার বসের মনে। এর মধ্যে হঠাৎ করে একজন সিকিউরিটি গার্ড দৌড়তে এসে বলল, স্যার, বাইরে দুজন মহিলা ভীষণ ঝামেলা করছে ভেতরে ঢোকার জন্য। ওরা তানহা ম্যামের সাথে দেখা করতে চাইছে। তানহা অবাক স্বরে বলল, আমার সাথে? শাহনাজ বিরক্ত হয়ে বলল, আজ আমার জন্য একটা স্পেশাল দিন। আমি কোনো সিনকেট করতে চাই না, তাই যারা এসে থাকুক তারা যেন কোনোভাবে ভিতরে ঢুকতে না পারে। তা না সাহসা এগিয়ে সিকিউরিটি গার্ডের উদ্দেশ্যে বলল, ওনারা কারা কিছু বলছে? বলছে ওনারা নাকি আপনার মা বোন। তানা বলে ওঠে, ওনাদের ভেতরে আসতে দিন। শাহনাজ বিরক্তির স্বরে বলে, আমি ওনাদের এখানে অ্যালাউ করব না। তানা আকুতির স্বরে বলে, দয়া করুন আমার উপর, আমি অনুরোধ করছি আমাকে ওনাদের সাথে কথা বলতে দিন। শাহনাজ তানহার কথা শুনে বিরক্তিতে ভুরু কুচকে মনে মনে ভাবে, কি দিয়ে তৈরি এই মেয়ে? যারা ওকে বাড়ি থেকে বের করে দিল তাদের সাথে দেখা করার জন্য উতলা হয়ে উঠছে। শাহনাজ তবুও নরম হলো না। চোয়াল শক্ত করে বলল, এটা আমার মেনশন। এখানে আমি যা বলবো তাই শেষ কথা। তা না দু চোখে বিন্দু বিন্দু জল জমে শাহনাজের কথায়। তানহার দু চোখে জল দেখে শাহনাজের মনে কেমন জানি এক অদ্ভুত অনুভূতি জন্ম হয়। এই প্রথম অন্যরকম হিমদলে কেঁপে ওঠে। তার মতো শক্ত ব্যক্তিদের মানুষ নরম হতে বাধ্য হয়। কিছুটা নমনীয় স্বরে সিকিউরিটি গার্ডকে বলে, ওনাদের ভেতরে আসতে দাও। কিছু সময় পর মর্জিনা বেগম ও মিহি দুজনে এক প্রকার দৌড়াতে দৌড়াতে সেদিকেই মেনশনে প্রবেশ করে। দুজনের চোখ মুখ বিস্ময়ে ফেটে পড়ে। চারিদিকে এত আলোকসজ্জা, এত দামি দামি সব জিনিস আর এত বড় বড় বাড়ি। তাদের কল্পনার রাজ্যের থেকেও সুন্দর। মিহি ফিসফিস করে বলা, আম্মু, এ তো পুরো রাজপ্রাসাদ। মর্জিনা বেগম বলে, তাই তো দেখছি রে। যাই হোক, ভালো করে অভিনয় করার জন্য প্রস্তুত হও। ওই তানাকে আমি কিছুতেই একা এই রাজপ্রাসাদে রাজত্ব করতে দিব না। বলেই তিনি এগিয়ে যান তানহার দিকে। তানহা মৃদুস্বরে বলে, আম্মু, মিহি, তোমরা এখানে? দুজনে পরিকল্পনা মতো তান্নার পায়ের কাছে এসে বসে। তান্না তো পুরো বিস্ময়ে থ বনে যায়। তাকে আরো অবাক করে দুজনে কাঁদতে শুরু করে। শাহনাজ বিড়বিড় করে বলে, ননসেন্স ড্রামা। তান্না বলে, তোমরা কাঁদছো কেন, কি হয়েছে? মিহি বলে, আমরা অনেক অন্যায় করেছি আপু, এর ফল এখন আব্বু পাচ্ছে। আব্বু কি হয়েছে? মর্জিনা বেগম বলে, তোর আব্বু ভীষণ অসুস্থ। তুই বাড়ি থেকে বের হওয়ার পর উনি ভীষণ অসুস্থ হয়ে পড়েছেন। একেবারে যায় যায় অবস্থা। মনে হয় আমি শীঘ্রই বিধবা হতে চলছি। তানহার বুকটা ছ্যাদ করে ওঠে। কোথায় আব্বু? আমি এখনই ওনার সাথে দেখা করতে চাই। আমি ওনার কিছু হতে দিব না। শাহনওয়াজ আকবরকে ইশারা করতে আকবর এগিয়ে এসে বলে, আপনাকে কোথাও যেতে হবে না। আমি আপনার বাবার জন্য ভালো চিকিৎসার ব্যবস্থা করে দিচ্ছি। তা না তবুও শান্ত হতে পারে না। সে বলে, না, আমি আমার আব্বুর সাথে দেখা করতে চাই। এটা সম্ভব নয়। আজ আপনার এনগেজমেন্ট। তা না অবাক স্বরে বলে ওঠে, কী সব বলছেন? আমার এনগেজমেন্ট মানে? মিহি বলে ওঠে, এত অবাক হচ্ছিস কেন? এমন ভাব করছিস যেন কিছুই জানিস না। আজ তো তোর আর শাহনওয়াজ সিদ্দিকীর এনগেজমেন্ট। তানহা পুরো জনমে গেল। সে তো এসব কিছু জানতো না। শাহনওয়াজের দিকে তাকাতে সে চোখ ফিরিয়ে বলে, তোমার কোথাও যাওয়া হবে না, দ্যাটস ফাইনাল। কিন্তু মর্জিনা বেগম বলে ওঠেন, উনি তো ঠিক বলছেন, তোকে এখন কোথাও যেতে হবে না। ওরা তো বললেন ডাক্তারের ব্যবস্থা করবে, তোর আব্বু ঠিক হয়ে যাবে। আমি আর মিহি খুব ক্লান্ত রে। তানহা বলে, আমি খেয়াল করিনি। সে শাহনাজের দিকে তাকে বলে, আম্মু আর মিহির এখানে থাকার ব্যবস্থা করে দিন প্লিজ। আর পারলে আব্বুকে নিয়ে আসুন। শাহনাজ কিছু বলতে যাবে, কিন্তু তানহার আকুতি ভরা টলটলে চোখ দেখে থেমে যায়। আকবর কিছু একটা ইশারা করতে সে বুঝে যায়। মর্জিনা বেগম মিহির কাছে গিয়ে বলে, চলুন আমার সাথে।
আকবর তাদের গেস্ট রুমে নিয়ে যায়। এত সুন্দর রুম দেখে তাদের শখ যেন মুহূর্তেই উড়ে যায়। দুজনের নরম বিছানায় গা এলিয়ে দেয়। মিহি বলে, বাহ কি নরম, একদম তুলোর মতো। রুমটাও কত সুন্দর। সেসব জিনিসপত্রে হাত বুলিয়ে দেখে আকবর বিড়বিড় করে বলে, এনাদের তো অভিনয়ের জন্য নোবেল দেওয়া উচিত। এখনই কীরকম মরা কান্না কাচ্ছিল, আর এখন দেখো। মর্জিনা বেগম আকবরকে এভাবে তাকাতে দেখে বলে, এভাবে কি দেখছেন? আমি বাড়ির হবু মালকিনের মা, বুঝলে? আমার দিকে এভাবে তাকাবেন না। আকবরের ইচ্ছে করছিল মুখের উপর কিছু কথা শুনিয়ে দিতে। অনেক কষ্টে সে নিজেকে শান্ত রাখলো। এর মাঝে শাহনওয়াজ কল দিল তার ফোনে। হ্যালো স্যার, বলুন। কি বুঝলে? সবটাই এদের অভিনয় স্যার। সেটা আমি আগেই জানতাম। শোনো, ওদের উপর নজর রাখবে। আমি চাইনি আজকের দিনে তানহার মন খারাপ হোক, তাই ওদের এখানে থাকতে দিছি। কিন্তু ওদের উপর আমার একটু বিশ্বাস নেই। আর যেন কোনো ঝামেলা নাই। জি স্যার। শাহনাজ ফোনটা রেখে দেয়। আকবর দীর্ঘশ্বাস ফেলে বলে, স্যারের এত নমনীয় রূপ আমি কখনো দেখিনি। কেন উনি এই মেয়েটার সামনে বারবার দুর্বল হয়ে পড়েছেন? শুধু কি প্রতিশোধের নেশা নাকি? তার ভাবনার মাঝে আসগর ইসলাম দৌড়ে দৌড়ে রুমে এলেন। সেই দল আনন্দে লাফিয়ে মর্জিনা বেগমের উদ্দেশ্যে বললেন, তানার ভাগ্যটা তো সোনায় মোড়া দেখছি। আকবর ভুরু কুচকে বলল, এনার নাকি যায় যায় অবস্থা। এখন তো দেখছি ডিস্কো ডান্সার, পুরো ড্রামাবাজ পার্টি। তানা দু চোখ খুঁজে চলছে শাওনাজের দিকে। লোকটা থেকে অনেক কিছু জানার আছে তার। যেই লোকটা কাল অবধি তাকে পাচার করতে চাইছিল, আজ হঠাৎ কেন সে তার এনগেজমেন্ট করতে চেয়েছে, কেন তাকে বিয়ে করতে চেয়েছে, এইসব প্রশ্নের উত্তর জানতে চায় তানহা। তানহা পুরো মেনশন জুড়ে খুঁজতে খুঁজতে হঠাৎ শাহনওয়াজের দেখা পায়। শাহনওয়াজ আরও কিছু ব্যবসায়ীর সাথে মিলে গল্প করছিলেন। তানা বেশি কিছু না ভেবে শাহনওয়াজের কাছে চলে যায়। শাহনওয়াজের একদম মুখোমুখি দাঁড়িয়ে হালকা হেসে বলে, শুনুন, এদিকে একটু আসুন, আপনার সাথে আমার জরুরি কথা আছে। শাহনওয়াজ ভুরু কুচকে বলে, এখন আমি ব্যস্ত আছি, পরে। এমন সময় একজন ব্যক্তি বলে উঠে, যান যান, নিজের হবু বউয়ের কথা শুনে আসুন, নাহলে বিয়ের পর দেখবেন প্রত্যেকদিন এই বিষয় নিয়ে খোঁচা দিবে। আমার মিসেসও এমন করে। এহেন কথা শুনে তানহার বেশ অস্বস্তি বোধ হয়। শাহনওয়াজ তানহার হাত আলতো করে ধরে বলে, বেশ চলো, শুনি তোমার কথা। কিছুটা দূরে নিরিবিলি স্থানে আসে দুজন। শাহনওয়াজ তানহার দিকে তাকিয়ে নরম সুরে বলে, কি বলবে বলো? তানহা নিজের মনে সাহস সঞ্চয় করে প্রশ্ন করে, আমাকে কেন বিয়ে করতে চান আপনি? শাহনাজ বিরক্তিতে চ জাতীয় শব্দ উচ্চারণ করে, এটা জানার জন্য তুমি আমায় ওভাবে ওখান থেকে নিয়ে এলে? জানো আমার কত জরুরি কথা ছিল? আমার কাছে এটা জানা জরুরি যে আপনি কেন আমায় বিয়ে করতে চান। আপনার আচরণ আমার সুবিধা লাগছে না। তা না আর কিছু চলতে যাবে তার আগে আচমকা শাহনাজ তানহাকে দেওয়ালের সাথে চেপে ধরে। তানহাকে কিছু বলার সুযোগ না দিয়ে ওর ওষ্ঠদ্বয় দখল করে নেয় নিজের পুরো ওষ্ঠ দ্বারা। তানহা বিস্ফোরিত চোখে তাকিয়ে থেকে। শাহনাজ এভাবে গাঢ় চুম্বনে এঁকে দেয় তানহার ওষ্ঠে। তানহা একদম বরফের মতো জমে যায়। শাহনাজের হাত খেলে যায় তানহার নরম শরীরে। ব্যাপারটা আরও গভীরভাবে যাবে তার আগে হঠাৎ পেছন থেকে আকবর বলে ওঠে, স্যার, মিস্টার চৌধুরী আপনার সাথে দেখা। বলতেই বলতে সে থেমে যায় এই দৃশ্য দেখে। অপ্রস্তুত হয়ে দ্রুত চোখ ফিরিয়ে নেয়। তা না তো লজ্জায় একদম মাটির সাথে মিশে যাব জোগাড়। সে শাহনাজকে ধাক্কা দিয়ে দূরে সরিয়ে দেয়। শাহনাজ আকবরের দিকে তাকিয়ে দাঁতে দাঁত চেপে বলে, ব্যাড টাইম আকবর। আকবর নিজেও ভীষণ লজ্জা পাচ্ছিল, তাই কিছু বলতে পারছিল না। এদিকে তানহা তখনও ঘোরের মধ্যে ছিল। শাহনাজ শান্ত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে বলে, আশা করি নিজের প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেছো। আর যদি কোনো সন্দেহ থাকে তাহলে বিয়ে পর্যন্ত অপেক্ষা করো। এটা তো শুধু ট্রেলার ছিল, পুরো মুভি না হয় বিয়ের পর দেখে নিও। বলে সে একদম অ্যাটিটিউড নিয়ে হেঁটে চলে যায়। আকবর তার পিছু পিছু দেয়। এদিকে বেচারি তানহা নিজের ঠোঁটে হাত বুলিয়ে বলে ওঠে, এটা কি হলো? কি বোঝাতে চাইলেন উনি? মিহি 2-3 ঘন্টা থেকে আয়নার সামনে বসে মেকআপ করছে। নিজেকে সাজাতে কোনো কিছু কসুর রাখতে চাইছে না। নিজেকে সুন্দর দেখানোই তার লক্ষ্য। মিহির সাজের মাঝে মর্জিনা বেগম এসে বললেন, সাজ আর সুন্দর করে সাজ। আজ এই এনগেজমেন্ট নিশ্চয় অনেক বড়লোকের আগমন ঘটে। যে করে হোক তোকে একটা বড়লোক ছেলেকে পটাতে হবে। একবার যদি তুই কোনো বড়লোক ছেলেকে পটাতে পারিস তাহলে কেল্লাফতে। তাহলে আমাদের আর এই তানহাকে আর তেল দিয়ে চলতে হবে না, বুঝলি?
মিহির হাসতে হাসতে বলে, তুমি আমার পাশে বসো তো আম্মু, তোমাকে আর সাজিয়ে দিই। এখানে তো সব বয়সের বিজনেসম্যান দেখছি, তোমাকে কেউ পছন্দ করে নিতে পারে। কি বলছিস এসব? আরে ভুল কিছু বলছি কি? একবার ভেবে দেখো, আব্বুর সাথে সংসার করে তুমি কি কোনো সুখ পেয়েছো? মর্জিনা বেগম বললেন, কথাটা ভুল বলিস নে। যখন যুবতী ছিলাম কি রূপ ছিল! এলাকার সব ছেলেরা পাগল ছিল আমার জন্য। কিন্তু আমার ভাগ্যটা ভালো না, তাই তো এক বিপত্নিক, এক বাচ্চার বাপকে। যাই হোক, বাদ দে সেসব। এখন তুই নিজের উপর গুরুত্ব দে। আমার ভাগ্যে যাই হোক, তোকে একটা সুন্দর জীবন দিতে চাই। সুন্দর করে নিজেকে তৈরি করে নে, কোনো কমতি যেন না থাকে। তানহা ও শাহনাজের এনগেজমেন্টের সময় হয়ে এসেছে। তানহা পরনে লাল গ্রাউন, শাহনাজ পরনে সাদা ক্লাসিক্যাল শার্টের উপর ব্লেজার, টেইলার ফিট ব্লেজার প্যান্ট। দুজনকে পাশাপাশি খুব সুন্দর লাগছে। এনগেজমেন্টের সময় ঘনিষ্ঠ আসতে শাহনাজ এগিয়ে এসে তানহার দিকে হাত বাড়িয়ে দেয়। তানহা কাঁপা কাঁপা হাতে শাহনাজের বাড়িয়ে দেওয়া হাতটা ধরে নেয়। এরপর শাহনাজ আলতো করে তানহাকে টেনে নেয় উঁচু করে তৈরি করা মঞ্চটিতে। ঠিক তখনই হলঘরের সব আলো নিভে যায়। শুধু মঞ্চের উপর এক ফালি আলো এসে পড়ল দুজনের মাঝে। যেন এই মুহূর্তে পৃথিবীতে আর কেউ নেই, শুধু শাহনাজ আর তানা। এক ঝলক যেন তাদের চারপাশে সব কিছু ঝাপসা হয়ে গেল। এই প্রথমবার এত কাছাকাছি, তাদের স্পন্দন একই তালে বাজছে। আশেপাশে সবাই তাদের জন্য হাততালি দিতে থাকে। সব সাথে সাথে সবাই হট বেজে ওঠে একটা সুন্দর গান। শাহনাজ তানহার সাথে মিলে নাচতে শুরু করে। নাচতে নাচতে দুজনের যেন দুজনের মাঝে হারিয়ে যায়। তানহা বুঝতে পারে না, তার মনে কেমন জানি অন্যরকম অনুভূতি হচ্ছিল, যা তার কাছে একদম নতুন। যখন শাহনাজ সিদ্দিকী তাকে কাছে টেনে নিচ্ছিল, তখন সবটাই তার কাছে স্বপ্ন মনে হচ্ছিল। জন্ম থেকে কখনো কারো ভালোবাসা পাওয়া মেয়েটা যেন প্রথম কারো ভালোবাসা, হৃদয়বেদী ভালোবাসা পাচ্ছিল। নাচ শেষ করে সবার হাততালি আওয়াজ শোনা যায়। সবাই তাদের উৎসাহ দিচ্ছিল, প্রশংসা করছিল। কিন্তু দূর থেকে একজন শকুনের দৃষ্টিতে তাকিয়েছিল তাদের দিকে। তার চোখ দিয়ে আগুন বেরোচ্ছিল, যে আগুন যেন এই সুন্দর ভালোবাসাকে দগ্ধ করে দিবে। সময় হয়ে আসে আংটি বদলে। মর্জিনা বেগম, মিয়া, আজগর ইসলাম এরা সবাই এসে দাঁড়িয়ে পড়ে সামনে। এতক্ষণ সবাই খেতে ব্যস্ত। মর্জিনা বেগম বলে ওঠে, ইস কত রকম সুস্বাদু খাবার! এত খাবার জন্মে খায়নি। এমন সময় আকবর এসে বলে, স্যালাইন লাগবে? বলবেন। যত খাবার খেলেন ঠিকমতো হজম হবে কিনা। মেয়ে তেতে উঠে বলে, ঠিকভাবে কথা বলুন। আকবর মেহের দিকে তাকে অবাক হয়ে বলে, আর আটা ময়দা বাকি ছিল না, সেগুলো মুখে লাগিয়ে নিতেন। মেয়ে ভাব নিয়ে বলে, আমি জানি আমাকে খুব সুন্দর লাগছে, তা দেখে বুঝি আপনার হিংসে হচ্ছে খুব। আকবর ভ্যাবাচাকা খেয়ে যায়। এই আটার বস্তাকে দেখে তার কিনে হিংসে হবে। এদিকে শাহনাজ তানহার হাতে আংটি পরাতে জন্য প্রস্তুত হয়। আংটিটা পরাতে গিয়ে এমন সময় এক গম্ভীর পুরুষালী কণ্ঠ বলে ওঠে, আমাকে ছাড়াই নিজের এনগেজমেন্ট করে নিচ্ছ? শাহনাজের দিকে একটু অপেক্ষা করতে পারতে। শাহনাজ সামনে তাকে অবাক স্বরে বলে, আপনার আপনার এগিয়ে এসে বলে, তোমার জীবনে এত স্পেশাল একটা দিনে আমি আসবো না সেটা ভাবলে কি করে? বলে এগিয়ে যায় আফনান সিদ্দিকী। আমার বাড়ি, আমার পরিচয় সব তো দখল করে নিয়েছো। এখন আমার পছন্দের মেয়ের দিকেও নজর দিয়েছো। শাহনাজ অবাক চোখে তাকালো আফনান সিদ্দিকীর দিকে। আফনানের চোখে যেন দাউ দাউ করে আগুন জ্বলছে। তানহা তো একদম হতবাক হয়ে তাকিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করছিল। আফনান এগিয়ে এসে হালকা হেসে বলে, আরে মজা করছিলাম, তুমি সিরিয়াস হয়ে গেলেন কি? চিল, তোমার খুশিতে অংশ নিতে এলাম। শাহনাজ আফনানের এমন ঠাট্টা ভালোভাবে নেয় না। আকবরের উদ্দেশ্য বলে, ওকে ভেতরে গিয়ে বসতে দাও। আফনান বসে, এখানে আসার জন্য তো আমি আসিনি, তোমাকে আর তোমার হবু স্ত্রীকে নতুন জীবনের শুভকামনা জানাতে এসেছি। বলে একটা ফুলের তোড়া নিয়ে এগিয়ে এসে তানহা হাতে দিয়ে বলে, শুভকামনা ভাবি, আশা করি আপনার বিবাহিত জীবন সুখের হবে। বলে ফিচেল আসে। তানহা অস্বস্তি নিয়ে দাঁড়ায়। শাহনাজ তখনও হাতে আংটি নিয়ে দাঁড়িয়েছিল। দেখে আপনার বলে, আংটিটা পরিয়ে দাও।
ভাবি আর কতক্ষণ এভাবে অপেক্ষা করবে। শাহনাজ আর আলতো করে তানহার হাতে আংটি পরিয়ে দেয়, অতঃপর তানহাকে ইশারা করে তানহা পরিয়ে দেয়। আফনান সিদ্দিকী হাততালি দিয়ে বলে, বাহ, কি সুন্দর মানিয়েছে দুজনকে, কারো নজর না। আকবর বিড়বিড় করে বলে, নজর দেওয়ার মানুষ তো চলে এসেছে। আফনান এবার আকবরের দিকে ফিরে বলে, কী হয়েছে আকবর? তোমার মুখ দেখে কেন জানি মনে হচ্ছে আমার এখানে আসায় তুমি খুশি হয়নি। আকবর কিছু বলল না, জবাবে নিজের শান্তভাব বজায় রেখে বলল, এর মধ্যে শাহনওয়াজ বলল, বিনা দাওয়াতে যখন আমার এনগেজমেন্টে এসে গেছো, তাহলে গিয়ে খেতে বসে পড়ো, আমি আসছি। শাহনাজ যে তাকে অপমান করতে চাইল এটা বুঝে আফনান সিদ্দিকীর মুখের হাসি মিলিয়ে গেল, তবে সে দমে গেল না। মনে মনে বলল, শুরু থেকে তুমি আমার সাথে যা যা করেছো সব পাই টু পাই হিসাব নেওয়ার সময় এখন এসে গেছে। এতদিন ধরে আমি তো এই সুযোগের অপেক্ষা ছিলাম তোমার দুর্বলতা, এবার সেটা পেয়ে গেছি বলে তানহার দিকে তাকিয়ে হালকা হাসে। শাহনাজ আচমকা তানহার সামনে এসে ঢাল হয়ে দাঁড়ায়, চোখের ভাষাতে বুঝিয়ে দেয় এদিকে নজর দিলে চোখ উপড়ে ফেলবো। আফনান সিদ্দিকী আরামাসে বসে চিকেন লেগ পিসে কামড় দিচ্ছিল। আকবর এটা থেকে বিরক্ত চাহনি দিচ্ছিল। আফনান সেটা খেয়াল করে বলে, খাবে? আকবর কিছু বলে না। এমন সময় শাহনাজ সেখানে এসে বলে, তুমি খাও, ওটা খাবার জন্যই তো এসেছো। এটা ঠিক না শাহনাজ, আমি তোমার খুশিতে অংশীদারি হতে এলাম আর তুমি আমায় খাওয়ার খোঁটা দিচ্ছ। শাহনাজ হাত মুষ্টিবদ্ধ করে নিজের রাগ সংবরণ করে চায়, কারণ আজকের দিনে সে কোনো ঝামেলা করতে যায় না। এর মাঝে আফনান উঠে দাঁড়িয়ে বলে, আজ তুমি যা কিছু পেয়েছো সবটাই তো আমার পাওয়ার কথা ছিল। আমার বাবা তিল তিল করে গড়ে তোলা সাম্রাজ্য তুমি ভোগ করছো, যাকে আমার বাবা রাস্তা থেকে তুলে এনেছিল, আর আমি তার নিজের ছেলে হয়ে জানি না তুমি কিভাবে বশ করেছিলে আমার বাবাকে, যে তিনি মৃত্যুর আগে তার পরবর্তী মাফিয়া কিং তোমায় বানিয়ে দিল। শাহনাজ এবার আফনানের মুখোমুখি হয়ে বলল, এটা প্রাচীনকালের রাজতন্ত্র নয় আফনান, যে বংশানুক্রমিকভাবে রাজার ছেলে রাজা হবে। এটা হলো মাফিয়া সাম্রাজ্য। এখানে ক্ষমতা, শক্তি আর যোগ্যতা সব থেকে গুরুত্বপূর্ণ। আমার যোগ্যতা ছিল জন্য আনোয়ার স্যার তার পরবর্তী মাফিয়া কিং হিসেবে আমায় নির্বাচন করেছেন। আপনার চোখ দুটো এবার আরও হিংস্র হয়ে উঠল। তার মনে পড়ে গেল অতীতের স্মৃতিগুলো। চট্টগ্রামের মাফিয়া কিং আনোয়ার হালদারের একমাত্র ছেলে সে, তাই ছোটবেলা থেকে সবাই তাকে ভবিষ্যৎ মাফিয়া কিং ভাবত, সে নিজেও তাই ভাবত। কিন্তু আফনান যখন অনেক ছোট, তখন তার বাবা কোথা থেকে যেন এই শাহনওয়াজকে নিয়ে আসে। সে সময় শাহনওয়াজের পরনে ছিল জীর্ণ শীর্ণ পোশাক, চেহারা ছিল মলিন, দেখে মনে ছিল কোনো পথশিশু। আফনান তো প্রথম দিকে ঘৃণায় ওর পাশে যেত না, নিজের বন্ধুদের নিয়ে ওকে কম বুলিও করেনি। কিন্তু শাহনাজের প্রতি আনোয়ার হলদারের অনেক প্রসন্ন ছিল। তিনি এমনকি শাহনাজের নিজের পদবি দেন, নিজের ছেলের মতো দেখেন। এমনকি একসময় তো আফনানের থেকে শাহনওয়াজ তার প্রিয় হয়ে ওঠে। সবাই শাহনওয়াজকে বলতো তার ডান হাত। এত কিছুর পরেও আপনার এটা বিশ্বাস ছিল যে আর যাই হোক না কেন তার বাবা অন্তত তাকে পরবর্তীতে মাফিয়া কিং করবে। কিন্তু দিন শেষে সেই আশা ভঙ্গ হলো যখন তার বাবা মৃত্যুশয্যায় তাকে নয় বরং শাহনওয়াজ সিদ্দিকীকে পরবর্তী মাফিয়া কিং ঘোষণা করলো। যদিও তিনি বেশিরভাগ ব্যবসার অংশ তুলে দিয়েছিল আপনার হাতে, কিন্তু তাতে আপনার সন্তুষ্ট না। তার মনে হয়েছিল তার সাথে প্রতারণা হয়েছে। এসব ভাবনা থেকে বেরিয়ে আপনার বলে ওঠে, তুমি আমার সব কিছু কেড়ে নিয়েছো শাহনওয়াজ সিদ্দিকী, এবার কেড়ে নেওয়ার পালা আমার। এতক্ষণে আকবর মুখ খুলে ফেলল, শাহনওয়াজ স্যার আপনার থেকে কিছুই কেড়ে নেনি, উনি নিজের যোগ্যতায় সব কিছু অর্জন করেছেন। যদি আপনি ওনার থেকে বেশি যোগ্য হতেন, তাহলে আপনার বাবা কখনোই ওনাকে নির্বাচন করতেন না। আফনান গর্জে উঠে বলল, তোমার লেকচার শুনতে আমি এখানে আসিনি, বলে সে ফুঁসতে চলে গেল। মিহি পুরো সিদ্দিকী মেনশন ঘুরে ঘুরে অনেকের সাথে ভাব জমানোর চেষ্টা করছে, কিন্তু কেউ তাকে বিশেষ পাত্তা দিচ্ছিল না। এতে করে তার রাগ হয় ভীষণ। সে তো ওই তানহার কোনো কিছু না করে এত কিছু পেয়ে গেল, আর আমি এত চেষ্টা করো। এমন সময় হঠাৎ করে মিহি কারোর সাথে ধাক্কা খেয়ে পড়ে যেতে নেয়। ঠিক সেই সময় দুটো বলিষ্ঠ হাত তাকে আগলে ধরে।
মেয়ে অবাক হয়ে তাকিয়ে থাকে। ভীষণ সুদর্শন ও সুঠামদেহী এক যুবকের 2 হাতের মুঠোয় ঝুলন্ত সে। সে হাঁ করে তাকিয়ে থাকে যুবকটির দিকে। এদিকে নিজের দিকে মিহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে যার বিরক্ত হয় আফনান সিদ্দিকী। বিরক্তির স্বরে মিহিকে সোজা করে দাঁড় করিয়ে চলে যেতে নিবে, এমন সময় মিহি বলে ওঠে, আমাকে ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। আফনানের মেজাজ খারাপ ছিল, তাই সে কিছু না বলে চলে যেতে নেয়। ঠিক সেই সময় মিহি পিছন থেকে বলে ওঠে, ও হ্যালো, কিছু বলছেন না যে, অ্যাটিটিউড। আমি কিন্তু যেন তেন কেউ নেই, শাহনাজ সিদ্দিকীর হবু শালি আমি। এসব অ্যাটিটিউড অন্য কোথাও গিয়ে দেখাবেন। কথাটা শোনা মাত্র আপনার থেমে পিছনে ফিরে তাকায়। মিহির পা থেকে মাথা পর্যন্ত একবার ভালো করে পরখ করে নিয়ে বলে, ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। তানা এত ভিড়ের মাঝে নিজেকে ভীষণ একা বোধ করছিল। এমন সময় আচমকা তার পিঠে কারো স্পর্শ অনুভব করে পিছন ফিরে দেখতে পায় শাহনওয়াজ সিদ্দিকী। শাহনওয়াজ তার উদ্দেশ্যে বলে, একা একা লাগছে? হুম, আমি থাকতে তুমি একা নাও। আচ্ছা, ওই লোকটা কে ছিল? আমার পরিচিত একজন। শাহনাজ সংক্ষেপে জবাব শুনে তানহা আবারও সাহস করে প্রশ্ন করে, আমায় কেন বিয়ে করতে চাইছেন সেটা তো বললেন না স্পষ্ট করে। আমি কারণ জানতে চাই। শাহনাজ বলে, বেশ, কারণ জানতে চাইলে চলো আমার সাথে। বলে তানহাকে নিজের সাথে নিয়ে যেতে নেয় থাকে। শাহনাজ তানাকে নিজের সাথে তার রুমে নিয়ে এসে দরজাটা বন্ধ করে দিল। তানা শাহনাজের দিক চেয়ে অবাক চোখে তাকিয়েছিল। আপনি আমায় এখানে কেন নিয়ে এলেন? কি দেখাতে চান? শাহনাজ নিজের খাবারের কাছে গেল। কিছু সময় পর সেখান থেকে একটা টিফিন বক্স বের করলো। দেখে মনে হচ্ছে টিফিন বক্সটা অনেক পুরাতন। শাহনাজ তানার সামনে টিফিন বক্সটা বাড়িয়ে দিয়ে বলল, দেখো তো এটা চিনতে পারো কি না। তানা সেটা হাতে নিয়ে বলে, এটা তো একটা টিফিন বক্স, কিন্তু এর সাথে আমার কি সম্পর্ক? শাহনাজ দীর্ঘশ্বাস ফেলে বলল, তার মানে তুমি ভুলে গেছো। অবশ্য ভুলে যাওয়াই স্বাভাবিক। যাই হোক, তোমার এটার কথা না হয় মনে নেই, কিন্তু আমার আছে। কি? তুমি যখন অনেক ছোট ছিলে, 4-5 বছর বয়স, তখন তোমার মাও বেঁচে ছিল। সেই সময় মনে আছে, তুমি বোধহয় সেদিন প্রথম স্কুল গিয়েছিল। সেদিন তোমাদের স্কুলের বাইরে একটা কিশোর বসেছিল, সে ক্ষুধার্ত ছিল। তোমার মা সেদিন ছেলেটিকে বাড়িতে নিয়ে খেতে দিয়েছিল, মনে আছে? এরপর থেকে তোমার মা প্রতিদিন টিফিনে তোমার জন্য এক্সট্রা খাবার দিতে, যাতে তুমি সেখান থেকে ছেলেটাকে দিতে পারো। একদিন ছেলেটার হাতে চোট লেগেছিল, সেদিন তুমি তোমার ছোট্ট হাত দিয়ে ছেলেটাকে খাইয়ে দিয়েছিলে, মনে আছে? তানহা নিজের অতীতের স্মৃতিতে ডুব দেয়। সত্যি তার সাথে এমনই হয়েছিল। একজন পথশিশুকে সে এভাবে খাইয়ে দিয়েছিল। এরপর শাহনওয়াজ আবার বলে ওঠে, তারপর একদিন তুমি স্কুলের সামনে বসে কাঁদছিলে। পথশিশুটা তোমার কাছে গেলে তুমি তোমার পুরো টিফিনটা তাকে দিলে। সেদিন টিফিন নিয়ে খুব কম খাবার ছিল। তুমি কাঁদতে কাঁদতে ছেলেটিকে বলছে, তোমার মা আর নেই, তিনি তোমাকে ছেড়ে অনেক দূরে আল্লাহর কাছে চলে গেছেন, তাই এখন থেকে কেউ আর তোমার জন্য খাবার দেবে না। সেদিন ছেলেটা তোমার সান্ত্বনা দিয়েছিল, তোমার মাথায় হাত বুলিয়ে বলেছিল, এতদিন যেভাবে তুমি ওকে খাবার দিয়েছিল, তেমনভাবে এবার থেকে ও তোমার জন্য খাবার নিয়ে আসবে, মনে আছে তোমার? তানার চোখের জল চলে এসে সে বলে, কিন্তু ছেলেটা আর আসেনি, ও মিথ্যেবাদী ছিল। ওর জন্য আমি অনেক অপেক্ষা করছিলাম। বাড়িতে সৎ মা আমায় ঠিকভাবে খেতে দিত না। আমি আশায় ছিলাম একদিন ও আসবে আমার জন্য খাবার নিয়ে, কিন্তু ও নিজের কথা রাখেনি। একসময় আমি ওর আশা বাদ দিই, নিজের ভাগ্যের সাথে মানিয়ে নিই। শাহনাজ এরপর তানহাকে নিজের বুকের সাথে জড়িয়ে ধরে, আমি দুঃখিত, তোমার কঠিন সময়ে আমি তোমার কাছে থাকতে পারিনি। বিশ্বাস করো, আমি চেয়েছিলাম তোমার জন্য খাবার নিয়ে যেতে, কিন্তু পরিস্থিতি এমন ছিল, তোমাকে সম্পূর্ণ এক নতুন জীবনে প্রবেশ করতে হয়েছে, যেখানে আমার নিজের স্বাধীনতা বলে কিছু ছিল না। অন্যের কথা মতো চলতে হতো আমায়। আর তাই, মানে তুমি সেই? হ্যাঁ তানহা, আমি তোমার সেই ছোটবেলার বন্ধু, যে ছোটবেলায় তোমাকে দেওয়া কথা রাখতে পারিনি, কিন্তু এবার সময়ে এসেছে নিজের ভুল শুধরানো। এবার আমি তোমায় সব কিছু থেকে আগলে রাখবো, আমি তোমায় কথা দিলাম। বলে সে তানহাকে আরও শক্ত করে আঁকড়ে ধরে। মনে করে সেদিন তানহাকে দেওয়া কথা রাখতে সে খাবার জোগাড় করতে মানুষের দ্বারে দ্বারে ঘুরছিল। আর ঠিক সেই সময় তার সাথে দেখা হয় আনোয়ার সিদ্দিকের সাথে। খাবার জোগাড় করার সময় শাহনাজ যখন একটা রেস্টুরেন্টে চুরি করতে গিয়ে
মার খাচ্ছিল তখন আনোয়ার সিদ্দিকী তাকে উদ্ধার করে নিজের সাথে নিয়ে যায় নিজের মাফিয়া সাম্রাজ্যে, আর সেখানেই তার জীবনটা নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এরপর শাহনাজ নিজের ইচ্ছায় কখনো ওই সাম্রাজ্যের বাইরে আসতে পারেনি। যখন সেই সুযোগ পেল তানহা অনেক খোঁজ করছে, কিন্তু তার খোঁজ পায়নি। এরপর তানহার সাথে সেদিনের ঘটনার পর ওর বায়োডাটা খুঁজতে গিয়ে সব কিছু বুঝে গেছে। তানহা শাহনাজকে বলে, এবার আপনি আমার সত্যি আগলে রাখবেন তো? আগের মতো আর ছেড়ে যাবেন না তো? শাহনাজ তানহার হাত ধরে বলে, এই যে হাতটা ধরলাম, মৃত্যুর আগে অবধি তোমার এই হাত আমি ছাড়বো না, কথা দিলাম। সত্যি? হুম। শাহনাজ তানহার কপালে চুমু খায়। তানহার লজ্জায় মিয়ে যায়। আজ তানহা ও শাহনাজের গায়ে হলুদ। এ নিয়ে পুরো সিদ্দিকী মেনশনে আয়োজন চলছে। আকবর আজকে পুরোটা দিন কাটছে ব্যস্ততায়। সে আজ দম ফেলার সময় পাচ্ছে না। এর মাঝে খেয়াল করছে মিহিকে কেমন যেন অদ্ভুত লাগছে। সে ফোনে কারোর সাথে ভীষণ কথা বলছে, আবার তার হাতে ভীষণ দামি একটা ব্রেসলেট, গলায় দামি নেকলেস। এসব দেখে আকবরের কেমন একটা খটকা লাগলো। সেভাবে এই মেয়ে এত দামি দামি জিনিস কোথায় পেল? তবে বেশিক্ষণ ভাবার সময় পেল না, কারণ তার অন্য অনেক কাজ আছে। এমন সময় সে খেয়াল করলো শাহনাজ এসে দাঁড়িয়েছে। সে এসে আকবরকে বলল, সব আয়োজন করে ফেলছো? হ্যাঁ, সব ঠিকঠাক। তা না, পুরো একটা সুন্দর হলুদ শাড়ি পরেছে। তাকে দেখে কেউ বলবে তার মতো সৌন্দর্য আর নেই। মেয়ে দূর থেকে তাকে দেখে কিছুটা হিংসে করছে। মর্জিনা বেগম এগিয়ে গিয়ে তানহাকে বললেন, বাহ, কি সুন্দর লাগছে, চল তোকে প্রথম হলুদ আমি দিয়ে দিই। বলে তিনি তানহাকে এগিয়ে এনে তার গায়ে হলুদ লাগিয়ে দিলেন। এরপর মিহি এগিয়ে এসে হলুদ লাগিয়ে দিয়ে বলল, আশা করি এই হলুদের মতো তোর জীবন উজ্জ্বল হবে। তানা মিহিকে ধরে মিহিকে এদিকে মিহির মনে অন্য কিছু চলছে। শাহনাজ সিদ্দিকীর গায়ে হলুদ মাখানো হলো। এরপর সে তানাকে দেখার জন্য এগিয়ে এলেন। শাহনাজ তানাকে দেখে বলল, তোমায় অনেক সুন্দর লাগছে, তবে আমায় হলুদ লাগানো তো এখনো বাকি। বলে সেও মাখিয়ে দেয়। মিহি বিড়বিড় করে বলে, ঢং যত। শাহনাজ তানাইকে বলে, আজ রাতে আমাদের বিয়ে। আজ থেকে আমাদের একটা নতুন জীবন শুরু হতে চলছে। এই নতুন জীবনে আমরা কেবল তোমার সঙ্গ আর ভরসা চাই। আমি জানি তুমি এখনও পুরোপুরি চেনো না, আমার জীবনের ব্যাপারে তেমন কিছু জানো না। আমাকে নিয়ে তোমার মনে অনেক প্রশ্ন থাকতে পারে। সব প্রশ্নের উত্তর আমি দেব। শুধু আমার উপর ভরসা রাখবে। কখনো আমার বিপক্ষে যেও না। কারো কথায় প্ররোচিত হয়ে আমায় ভুল বুঝো না। আমার কোনো ব্যাপার নিয়ে মনে প্রশ্ন জাগলে সরাসরি আমার কাছে প্রশ্ন করবে। আর একটা কথা, কাউকে অন্ধের মতো বিশ্বাস করো না। আমার শত্রুর অভাব নেই। অনেকে তোমার পরাজিত করার চেষ্টা করবে। তুমি শুধু প্রযোজিত হইও না। তা না, মাথা নাড়ায়। এমন সময় আকবর বলে, স্যার, একটা বড় সমস্যা হয়েছে। কি সমস্যা? আকবর এরপর শাহনাজকে কিছু একটা দেখায়। শাহনাজ সেটা দেখে বলে, আমাদের এক্ষুনি যেতে হবে। সে তানহার দিকে ব্যাকুল দৃষ্টিতে তাকে বলে, আমার জন্য অপেক্ষা করো তানা। আশা করি অপেক্ষার ফল মিষ্টি হবে। তানা হালকা হাসে। আজ রাতে আমাদের বিয়ে হবে। বলে শাহনাজ তানহার কপালে আলতো করে চুমু খায়। তানা বলে, আমি আপনার অপেক্ষায় থাকবো। আগের বারের মতো এই অপেক্ষা প্রহর যেন দীর্ঘ হয়। শাহনাজ তানহাকে ভরসা দিয়ে বেরিয়ে যায়। তানহাকে বিয়ের সাজে সাজানো হচ্ছে, কিন্তু তার মনে নানান চিন্তা বাসা বাঁধছে। তার পাশে বসে আছে মর্জিনা বেগম। তানহাকে এত দামি শাড়ি ও গহনায় সাজতে দেখে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে। আচমকা তানহা উঠে দাঁড়ায়। মর্জিনা বেগম তানহার দিকে এগিয়ে গিয়ে বলে, কী হলো তানহা, এভাবে উঠে দাঁড়ালে কেন? আমার মনটা কেমন জানি করছে আম্মু। বিয়ের দিন উনি কিভাবে বেরিয়ে গেলেন? উনি ঠিক সময় মতন আসবেন তো? আরে এত চিন্তা করিস না, কোনো জরুরি কাজ পড়ে গেছে বোধহয়, সেজন্য গেছে। চলে আসবে। আমার কেন জানি খুব দুশ্চিন্তা হচ্ছে। এত দুশ্চিন্তা করে তো কোনো লাভ নেই। তার থেকে তুই একটু নিশ্চিন্তে থাকতো, সঠিক সময়ে চলে আসবে। এসব বড়লোক মানুষের জীবন এমনই। এর মধ্যে তানা আবারও বলতে বলে, পার্লার থেকে আসা মেয়েরা, কারণ তার সাজ এখনও শেষ হয়নি। তানা চুপচাপ বসে আছে, তবে তার মনে খচখচানি তখনও দূর হয়নি। খচখচ ভাব তখনও বজায় ছিল। তানার ভাবনার মাঝে হঠাৎ করে তার ফোন বেজে উঠল। তানা ফোনটা রিসিভ করতে বিপরীত দিক থেকে শাহনাজ বলে উঠল, তোমার বিয়ের সাজ কমপ্লিট? তানা বিষণ্ণ মনে বলল, হুম, কিন্তু আপনি কখন আসবেন? আমি খুব শীঘ্রই এসছি, আমার জন্য একটু অপেক্ষা করো। তানা খুশিতে
মরে ওঠে। একটু পর তানহা নিচে নেমে আসে। নিচে বিয়ের উপলক্ষে নাচ গানের আয়োজন চলছিল। মিহি, মর্জিনা সহ অনেক অতিথি এসেছে, তারা সেখানে আনন্দ করছিল। তানহা এসব দৃশ্যে ভীষণ ভালো লেগে সে মনে মনে বলে, আমার জীবনে এত সুখ ছিল আমি সেটা ভাবতে পারিনি। এই সুখে যেন কারোর নজর না লাগে। এভাবে সময় এগিয়ে যেতে থাকে, ঘড়ির কাঁটার সময় এগোতে থাকে। 1 ঘন্টা 2 ঘন্টা করে সময় বেড়ে যায়। রাত যত গভীর হচ্ছিল তানহার চিন্তা তত বাড়ছিল। এখনো শাহনওয়াজের আসার কোনো খবর নেই। অনেক অতিথি ইতিমধ্যে বিয়ে হবে না ভেবে স্থান ত্যাগ করছে। অনেকে কানাঘুষি করছে। মর্জিনা তানহার কাছে এসে বলে, এসব কি করছে হানা? আদৌ তোর হবু বর কোথায়? আদৌ বিয়েটা হবে তো? সে তো বলেছিল শিগগিরই আসবে। তো কোনো আসার খবর নেই, ফোনে নাকি পাওয়া যাচ্ছে না। তানা বলে ওঠে, আমার বিশ্বাস উনি আসবে, আসতে ওনাকে হবে। এর মধ্যে তানার ফোন বেজে ওঠে। তানা ফোনটা রিসিভ করতে বিপরীত দিক থেকে কেউ বলে ওঠে, যদি নিজের হবু বরের আসল চেহারা দেখতে চাও তাহলে এখনই চট্টগ্রামের বন্দরের পাশে অবস্থিত নতুন শিপিং সেন্টারে চলে এসো। তানা অবাক হয়ে যায় এই গল্পে। বলে, মানে কি এসবের? মিহি তানার কাছে এগিয়ে এসে বলে, কি হয়েছে আপু? তানা মিহিকে সব খুলে বলে। মিহি সব শুনে বলে, তোর এখনই যাওয়া উচিত। যাকে বিয়ে করতে চলছে সে মানুষ হিসেবে কেমন সেটা তো তোকে জানতে হবে, নাহলে বিয়ের পর যদি কোনো সমস্যায় পড়িস তখন। এছাড়া দেখ, তোকে কথা দিয়ে উনি এখনো বিয়েতে উপস্থিত হয়নি। তা না বলে, আমার শাওনাজ সিদ্দিকের উপর ভরসা আছে, আমি জানি উনি খারাপ মানুষ নয়। উনি আমায় বলেছেন কারো কথায় ওনাকে সন্দেহ না করতে, কাউকে অন্ধভাবে বিশ্বাস না করতে। কিন্তু তুই তো ওনাকেই অন্ধভাবে বিশ্বাস করছিস। যখন একজন তোকে কল করে এমন কথা বলছে তখন তোর একবার যাওয়া উচিত। কিন্তু আমি একা যাব যদি কোনো বিপদ হয়? ঠিক আছে, তোকে একা যেতে হবে না, আমিও যাব তোর সাথে। আচ্ছা চল। তা না বের হতে নিবে এমন সময় শাহনাজের ঠিক করে রাখা কিছু গার্ড এগিয়ে এসে বলে, কোথায় যাচ্ছেন ম্যাম? স্যার আপনাকে বাইরে যেতে নিষেধ করছে। তা না বলে, আমায় যেতে দিন, আমার জরুরি কাজ আছে। তারা কিছু বলতে যাবে এমন সময় মিহি বলে ওঠে, যদি তোমরা আরও বাহাদুরি করো তাহলে কিন্তু মিস্টার শাহনাজ সিদ্দিকীকে বলে তোমাদের সবাইকে চাকরি থেকে বের করে দিব। গার্ডসরা পিছু হটতে বাধ্য হয়। তানহা মিহির সাথে শিপিং সেন্টারে চলে আসে। তানহা মিহিকে বলে, এখানে তো কিছুই দেখতে পাচ্ছি না, তাহলে কি আমাকে বোকা বানানো হলো? আমি অনেক আগেই ভেবেছিলাম শাওনাজ লোকটা খারাপ নয়। এমন সময় চিৎকার চেঁচামেচির আওয়াজ পাওয়া যায় একটা কন্টেনারের ভেতরে। মিহি তানাকে বলে, চল তো গিয়ে দেখি। তানহা মিহি সেদিকে এগিয়ে যায়। সেখানে যেতে দুজনের চোখ বের হয়ে আসার উপক্রম। কারণ বাইরে থেকে তারা দেখতে পারে শাহনাজ সিদ্দিকী কন্টেনারের ভেতরে থাকা 4 জন মানুষের সামনে ধারালো অস্ত্র নিয়ে দাঁড়িয়েছে। ওই 4 জন ব্যক্তি বারবার তার কাছে নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছেন। কিন্তু শাহনাজের চোখে বিন্দুমাত্র দয়া নেই, তার চোখে ভয়ঙ্কর ক্ষোভ। চোখের পলকে সে ধারালো অস্ত্রটা দিয়ে একজনের তার শরীর থেকে আলাদা হয়ে যায়, চারিদিকে ভেসে যায়। এই ভয়ানক দৃশ্য দেখে তানহা চিৎকার করতে যাবে এমন সময় মিহি তার মুখ চেপে ধরে বলে, কি করছিস আপু? যদি শুনে ফেলে তোকে এভাবে শেষ করে দিবে। বলে সে তানহাকে টানতে টানতে দূরে নিয়ে যায়। তানহা এদিকে বসে এসে কাঁদতে কাঁদতে বলে, কি ছিল এটা? উনি এটা কিভাবে পারলেন? এই নিরীহ মানুষকে এভাবে মারলেন? ওনারা নিজের প্রাণ ভিক্ষা চাচ্ছিল। মেয়ে বলে, আমার তো ভীষণ খারাপ লাগছে আপু। সবার ঘরে নিশ্চয়ই বউ বাচ্চা ছিল, ওনারা হয়তো অপেক্ষা করেছে। তানহা কেঁদে ফেলল। উনি এতটা জঘন্য হবেন আমি ভাবতে পারিনি। ভাগ্যের সবটা এখন আমার সামনে চলে এসছে, নাহলে ওই জঘন্য মানুষটাকে আমি বিয়ে করতে হতো। কিন্তু তোকে কে সাবধান করলো আপু? কে তোর এই শুভাকাঙ্ক্ষী? এমন সময় একজন পুরুষ এগিয়ে এসে বলল, আমি। তানহা সেদিকে এগিয়ে আফনান সিদ্দিকে দেখে বলে উঠল, আপনি? হ্যাঁ আমি। সেদিনও আমি আপনাকে এভাবে সতর্ক করতে চেয়েছিলাম, কিন্তু আপনি বুঝতে পারেননি, তাই আজ আবার সতর্ক করে চলে এলাম। আমি মুখে বললে বিশ্বাস করতেন না, তাই লাইভ দেখালাম। এটাই হলো শাহনাজ সিদ্দিকের আসল রূপ। উনি কতটা ভয়াবহ মানুষ আপনি কল্পনা করতে পারবেন না। আমার বাবা, যিনি ওকে রাস্তা থেকে তুলে এনেছে, এত বড় সাম্রাজ্যের মালিক করেছেন, তার মৃত্যুর পর আমায় দেখতেও দেয়নি, জানেন কতটা জঘন্য? প্রতিদিন নিরাপদ মানুষের হত্যা করা এবং ধান্দাবাজি করা এবং নারীকে। তারা নিজের কানে হাত দিয়ে বলে, চুপ করুন, আমি আর শুনতে চাই না। আফনান সিদ্দিকী বলে,
এটা সত্য। আপনাকে বিয়ে করার পেছনে নিশ্চয় ওনার কোনো খারাপ উদ্দেশ্য আছে। আপনি যদি নিজের ভালো চান, চলে যান অনেক দূরে। এত জঘন্য কাউকে বিয়ে করবেন না। কোথায় যাব আমি? এই চট্টগ্রাম থেকে অন্তত দূরে কোথাও যান। তাহলে শাহনাজ সহজে আপনার নাগাল পাবে না। কিন্তু কিভাবে? মেয়ে বলে, আপু, আমি কোনো একটা ব্যবস্থা করে দিচ্ছি, চল। অগ্নিদগ্ধ ভালোবাসা প্রথম পর্ব, 3টা পর্ব হবে। পুরো গল্প প্লেলিস্টে পাবে। আমার গল্প প্রত্যেকটাই শেষ হয়, পুরো গল্প প্লেলিস্টে পাবেন। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।